সালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে অলরেডি দুটো এপিসোড করে ফেলেছি, ভেবেছিলাম আজকে আর কোনো এপিসোড করব না। তো হঠাৎ একটা ফোন পেলাম এবং ফোনে তিনি বললেন যে আজকে জেনারেল ওয়াকার যশোর ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং অফিসারদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনি পারলে একটু খোঁজ নেন। আমি জিজ্ঞেস করলাম আপনি জানেন কিনা, আপনি জানলে আমাকে বলেন। তো তিনি বললেন না, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। পরে আমি আমার সূত্রের সাথে যোগাযোগ করলাম এবং 10 মিনিটের মধ্যেই আমি তথ্যগুলো পেয়ে গেলাম। আজকে যশোরে সিগন্যাল ট্রেনিং সেন্টার এবং স্কুলে একটা সৈনিকদের একটা প্যারেড ছিল, সেই প্যারেডে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। সকালে সেই প্যারেডটি অনুষ্ঠিত হয়েছে। এরপরে তিনি অফিসার্সদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন, অফিসার্স অ্যাড্রেস। সেই ভাষণটি তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যে জাতীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ এবং এই অঞ্চলে একটা কনফ্লিক্ট বজায় রাখতে চায় এবং একটি দেশ বাংলাদেশের করিডোর, বন্দর এসবের উপর দখল স্থাপনের মাধ্যমে, এগুলো দখল করার মধ্য দিয়ে চায়না এবং ভারতের উপর নজরদারি করতে চায়, চায়না এবং ভারতকে চাপের মুখে রাখতে চায়। আর একটা হলো যে সম্প্রতি আবার বাংলাদেশে একটা গ্রুপ, তারা সংবিধান, রাষ্ট্রপতি এদের ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের অধীনে কাজ করতে বদ্ধপরিকর এবং তারা সংবিধান মোতাবেক কাজ করবেন বলে জানান। এই সময়ে একজন মেজর র্যাঙ্কের একজন, তিনি সেনাপ্রধানকে বলেন যে স্যার, আপনার সম্পর্কে যখন আজে বাজে কথা বলা হয়, আপনাকে যখন গালাগালি করা হয়, তখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে মুখ দেখাতে পারি না। এটা সমস্ত বাহিনীর জন্য একটা অসম্মানের ব্যাপার। এটি শোনার পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন যে আমরা সবকিছুর নোট রাখছি এবং সময় মতো এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং তিনি সবশেষে বলেন যে আপনারা যখন দায়িত্ব পালন করেন, আপনারা খেয়াল রাখবেন যে কারো উপরে যেন কোনো জুলুম না করা হয়। এই জুলুম শব্দটা একদম স্ট্রাইকিং, কারণ জুলুম, ইনসাফ এইসব শব্দগুলো কিন্তু বিশেষ একটা গোষ্ঠী ব্যবহার করে। তো এই ছিল মোদ্দা কথা তার আজকে অফিসারদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের নির্যাস। এই ভাষণটি যদি আমি আজকে প্রথম শুনতাম বা এই তথ্যগুলো প্রথম পেতাম, আমি খুব মুগ্ধ হতাম এবং বলতাম যে বাহ, সেনাপ্রধান বাঘের বাচ্চা। কিন্তু জেনারেল ওয়াকার খান এই কথাগুলো এতবার বলেছেন এবং তিনি রাওয়া ক্লাবে সেই বিডিআর হত্যার অনুষ্ঠান, সেই হত্যার স্মরণে যে অনুষ্ঠান, সেখানে বলেছিলেন। আর এবং তিনি করিডোর, বন্দর এ ব্যাপারে কিন্তু আজকেও বলেছেন যে করিডোর, বন্দর আমরা কাউকে দেব না। হ্যাঁ, সেই এর আগেও তিনি বলেছিলেন যে করিডোর কাউকে দেব না, বন্দর কাউকে দেব না, ওইটা আজকেও বলেছেন। তো এই যে বলেন, তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু এতবার বলেছেন, কিন্তু আমরা কিন্তু বাস্তবে তার খুব একটা রিফ্লেকশন দেখিনি। তিনি একটি দেশ যারা এখানে করিডোর, বন্দর দখল করে ভারত, চায়নাকে চাপের মধ্যে রাখবে, সেই দেশটিকে এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে হয় না। অথচ সেই দেশের হয়েই তিনি বাংলাদেশে একটি রেজিম চেঞ্জের ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি মুখে খুব মিষ্টি কথা বলেন এবং ভেজা বেড়ালের মতো, হ্যাঁ, একেবারে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, কিন্তু তার কথা এবং কাজে কোনো মিল নাই। সো এই বক্তৃতা শুনে আমাদের আর মোটেও কোনো আগ্রহ জাগে না এবং সেই পুরনো ভাঙা রেকর্ড তিনি যশোর ক্যান্টনমেন্টেও আজকে বাজিয়ে গেলেন। তারপরেও দেখা যাক কি হয়, কারণ রিসেন্টলি আপনারা দেখেছেন যে ক্যান্টনমেন্টে হাই অফিসিয়ালরা তারা কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছে। তারা খুব স্পষ্ট করে বলেছে যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন না হয়, তাহলে সেই নির্বাচনে আমরা সরকারকে সহায়তা প্রদান করে
আমরা বিতর্কিত হতে রাজি না। এই যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু অফিসারদের এরকম একটা স্ট্রং অবস্থান, এটাও কিন্তু এমনি এমনি হয় নাই। এখনকার বর্তমান রিজিওনাল রিয়ালিটি, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের উপরে এমন একটা প্রেশার তৈরি করেছে যে এমনও হতে পারে যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ ইলেকশন না হয়, তাহলে বাংলাদেশের উপরে বহিঃ শত্রু বলেন বা বাইরের কোনো দেশ আক্রমণ করতে পারে। সেই রকমের প্রস্তুতি আমরা বাংলাদেশের সীমান্ত এলাকা বরাবর দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ তাদের সৈন্য সমাবেশ কিন্তু খুব রিসেন্টলি অনেক বাড়িয়েছে, তাদের আরো অনেক কিছু নিয়েই তারা তৈরি আছে। সো তাদের প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, কিন্তু প্ল্যান সি হলো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করা। এবং আমাদের সেনাবাহিনীর কাছে, আমাদের গোয়েন্দা সংস্থার কাছে এই সব ইনফরমেশন আছে, এবং তারা ভালো করেই জানে যে বাংলাদেশ যদি কখনো আক্রান্ত হয় প্রতিবেশী দেশ দ্বারা বা অন্য কোনো শক্তি দ্বারা, এই মিলিটারি, আমাদের যে মিলিটারি স্ট্রেংথ, তাতে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। এবং বাংলাদেশ আক্রান্ত হলে তখন কিন্তু আর্মিকেই কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, আর্মিকেই জবাব দিতে হবে। তো বাংলাদেশ আর্মি এই সেদে পড়ে বা পায়ে পা লাগিয়ে এই ভয়াবহ মারণাস্ত্রের মুখোমুখি হতে চায় না। সুতরাং এই কারণে পুরো আর্মিদের মধ্যে একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে যে আমরা বিতর্কিত হব না, আমরা কারো রাজনৈতিক অভিসন্ধি বা পারপাস সার্ভ করার জন্য ব্যবহৃত হবে না। দেশে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় সবাইকে নিয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাইকে নিয়ে একটা ইলেকশন হয়, তাহলে সেনাবাহিনী সেখানে ভূমিকা রাখবে। কারণ ওই যে বললাম সার্জিক্যাল স্ট্রাইক, বাংলাদেশ কিন্তু ভারতের সামরিক লক্ষ্যবস্তু হিসেবে রয়ে গেছে। এবং বাংলাদেশের আরো কিছু ঘটনা ঘটছে যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, যার কারণে ভারত কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে আছে। বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে, ভারত বিরোধী কিছু তৎপরতা পরিলক্ষিত হচ্ছে, যেটা ভারতের কাছে একদম প্রমাণ সহ আছে। সুতরাং সেই অবস্থায় আমাদের সেনাবাহিনী একটা সম্ভাব্য যুদ্ধ বা আক্রান্ত হবার ঝুঁকি নেবে না, বরং তারা চাচ্ছে যে এর থেকে যেন দূরে থাকা যায়। কিন্তু সমস্যা হলো জেনারেল ওয়াকার তিনি সব নৌকায় পা রেখেছেন। তিনি একদিকে বলছেন যে পরাশক্তি করিডোর বন্দর নিয়ে ভারত চায়নাকে চাপে রাখতে চায়, তো সেই শক্তিটা তো এখানে লুকোচুরির কিছু নেই যে তিনি আমেরিকার কথা বলছেন, আবার তিনি আমেরিকার কথায় ওঠেন বসেন। আবার তিনি যখন এই বক্তৃতাটা দিলেন, তখন কি তিনি এই সম্প্রতি স্বাক্ষরিত ভারত এবং আমেরিকার ভেতরে ডিফেন্স চুক্তিটার কথা মাথায় রেখেছিলেন কিনা, নাকি তার এই বক্তৃতার স্ক্রিপ্ট অনেক আগে লেখা, এই রেকর্ড তিনি বারবার বাজাচ্ছেন? কারণ পরিবর্তিত পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, ডিফেন্স ট্রিটি, এবং আমি আগেও বলেছি যে রেজিম চেঞ্জের সেই পুরনো পলিসির থেকে আমেরিকার সরে আসা, বাংলাদেশে নতুন আমেরিকান রাষ্ট্রদূতের আগমন, যিনি আসবেন, এই সব মিলিয়ে কিন্তু একটা চেঞ্জ সিচুয়েশন হয়েছে। কিন্তু জেনারেল ওয়াকারের বক্তৃতায় সেই পরিবর্তনের কোনো রিফ্লেকশন আজকে দেখি। যাই হোক, তিনি বক্তৃতা দিয়েছেন সেনাপ্রধান হিসেবে, কিন্তু বাংলাদেশের ফেট কি হয়, কাজ কি হয়, সেটা সময় হলেই দেখা যাবে। সারা বাংলাদেশে বিএনপির নমিনেশন বাণিজ্য নিয়ে আলোচনা চলছে, এবং এত বহুমুখী আলোচনা, এবং কিছু কিছু আলোচনা রিয়েলি ইন্টারেস্টিং। যেমন এটা একদম ওপেন সিক্রেট যে একটা বিশাল মনোনয়ন বাণিজ্য করেছে, স্পেশালি তারেক রহমানের দিকে এই অভিযোগের আঙুল। আমি বেশ কিছু ঘটনা শুনেছি, আমার মনে হচ্ছে এগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আপনাদের অনেক বিনোদন থেকে বঞ্চিত করা হবে। প্রথমেই আমি বলি, আমাদের খুব প্রিয় একজন নেতা, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে ডাকসু ভিপি পদে নির্বাচন করেছিলেন শামসুজ্জামান দুদু ভাই। দুদু রিপন প্যানেল হয়েছিল, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, যদিও তারা পরাজিত হয়েছিল, কিন্তু তারপর থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে আছেন, কৃষক দলের রাজনীতিতে ছিলেন, এবং বিএনপির যে কয়েকজন মানুষ খুব সেন্সিবল কথা বলে, মাঝে মধ্যে তো উল্টাপাল্টা বলেনি,
তার মধ্যে এই দুদু ভাই একজন। তো দুদু ভাইকে এবার চুয়াডাঙ্গায় তার আসন থেকে নমিনেশন দেওয়া হয়নি। ওই আসন থেকে তিনি এর আগে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। কেন দেওয়া হয়নি? দুদু ভাইয়ের মতো একজন হেভিওয়েট প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে। এই আসনটি নাকি 50 কোটি টাকায় বিক্রি করা হয়েছে। অর্থাৎ দুদু ভাইকে বঞ্চিত করে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে বিএনপির ফান্ডে, আর বলতে গেলে তারেক রহমানকে 50 কোটি টাকা দিয়ে এই আসনটি কিনে নিয়েছে। এবার চুয়াডাঙ্গারই পাশের আরেকটি বৃহত্তর আসনের গল্প বলি। তিনিও মানে ওই এলাকায় খুবই প্রমিনেন্ট এবং একাধিকবারের এমপি, আর বয়স হয়েছে যদিও, কিন্তু ভীষণ জনপ্রিয়। বিএনপির নেতাদের মধ্যে তিনি খুব জনপ্রিয় একজন নেতা। তাকেও নমিনেশন দেওয়া হয়নি, তবে তার জায়গায় একজন আইনজীবীকে নমিনেশন দেওয়া হয়েছে। এনাকে নমিনেশন দেওয়া হয়নি, কিন্তু দেয়া হতে পারে। একটা ছোট্ট শর্ত দেওয়া হয়েছে, সেই শর্তটা হলো তাকে 10 কোটি টাকা দিতে হবে। এখন এই 10 কোটি টাকার এই অফার শুনে তার স্ত্রী আমাদের ভাবি বলেছেন যে প্রথমত হলো যে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে, যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, আওয়ামী লীগ আসে এবং তুমি সেই নির্বাচনে হেরে যাও, তাহলে কি হবে? আচ্ছা, মনে করলা যে তুমি নির্বাচনে জিতলা, তাহলে এই 10 কোটি টাকা ওঠানোর জন্য তোমাকে এই বয়সে এসেও কি পরিমাণ দুর্নীতি করতে হবে, এটা কি তুমি ভেবে দেখেছো? এই যে ভাবির যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু সব মানুষের, যে যারা এত কোটি কোটি টাকা দিয়ে এই মনোনয়ন কিনছেন তারা এই টাকাটা কিভাবে উঠাবেন? আর যদি নির্বাচন না হয় তাহলে এই টাকা তো আর ফেরত আসবে না। এই টাকা তো মানে দান তো দানই আর কি। এটাই হলো মানে যারা এই টাকাটা নেন তাদের জন্য এটা একটা বিশাল ইয়ে। এই টাকার জন্য কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো দায়বদ্ধতা নাই। তুমি টাকা দিছো, নির্বাচন হয় নাই, তুমি জিতো নাই। আর যার কথা বললাম, যার স্ত্রী এই কথাগুলো বলেছেন, তিনি বলেছেন যে আমরা তো মনে করেছিলাম শেখ হাসিনা স্বৈরাচার, তিনি চলে গেলে দেশটার ভালো হবে। এখন যা হচ্ছে সেটা তো শেখ হাসিনার চেয়ে অনেক বেশি খারাপ। তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিলেন। এটা কিন্তু বিএনপির ওই নেতার কথা, আমি একটু বাড়িয়ে বলছি না। আমাদের সিডনির একজন বড় ভাই আছেন, তিনি জনপ্রিয় ইউটিউবার। তিনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ বানিয়েছেন, খুব মানে এন্টারটেইনিং। তিনি একটা ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে এক গোছা ধানের শীষ হাতে নিয়ে বলছেন, আজ আমার 100 কোটি টাকা নেই বলে আমি ধানের শীষের মনোনয়ন পেলাম না। এটা উনি হিউমারের ভঙ্গিতে বললেও এটা কিন্তু খুবই ভয়াবহ একটা কথা। সারা দেশে যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা কিন্তু নানা ধরনের রিয়াকশন শো করছেন। একজন প্রার্থী চট্টগ্রামের দিকে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এমন মুখোমুখি অবস্থানে আছেন যে সেখানে বিএনপি তার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে সাহস পাননি। ফেনী সদর আসনের যিনি মনোনয়ন পেয়েছেন জয়নাল আবেদিন, আর মনোনয়ন প্রত্যাশী ছিলেন ফেনী জেলার সদস্য সচিব জাতীয়তাবাদী দলের আলাল উদ্দিন আলাল। তো তিনি একটা চমৎকার প্রতিবাদ জানিয়েছেন। তিনি ধান খেতে দাঁড়িয়ে ক্রিকেট খেলার রিভিউর মতো করে তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন। আবার যারা মনোনয়ন পাননি তারা কিন্তু জনজীবনকেও নানানভাবে বিপর্যস্ত করছেন। এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখেন যে কিভাবে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার নমিশন দিইনি, সেটা কি সড়কের পরে এসে আপনারা ছাড়বেন নাকি? কেন আমাদের গাড়ির গ্লাস ভাঙ্গা হলো, কেন গাড়ি ভাঙ্গা হলো, কেন ড্রাইভারকে মারা হলো? এই যে আমার ড্রাইভার কোথায় মারেছে, এই যে এখানে মারেছে, পিটি মারেছে 5 স্তরে। এই যে ভাঙ্গা পাহাড়ে যে 5 স্তর আছে ওখানে গন্ডগোল। কেন? দলীয় বিষয় নিয়ে আমাদের গাড়ি ভাঙ্গা হলো। আমি প্রশাসন ভাইদের কাছে জানতে চাই, এই বিষয়ে আমরা মানবো না। আমরা ড্রাইভারের রাস্তায় লাভবো প্রয়োজনে। কেন আমার গাড়ি ভাঙ্গা হলো? কেন গাড়ির দিকে এই যে গ্লাস, এই গ্লাসটা দেখে, এই গ্লাসটা এখন বলেন প্রশাসন তো আবার মামলা দেবে, এই গ্লাসের জন্য মামলা দেবে, এর বিচার করা লাগবে। কিন্তু যদি কোনো গাড়ি এই নির্বাচনের জন্য ভাঙ্গা হয়, কোন রাস্তায় মানে
হরতাল মিছিল গন্ডগোল হয়, আমরা ড্রাইভাররা একেবারে কর্মক্ষেত্রে বিরতিতে দেবো। কোন যাচ্ছি দামে দাঁড়াইছে, আইসে মারলো, গিলাস টিলাস বাড়িতে ভেঙে দিল। রাস্তার থেকে আপনারা হরতাল মিছিল ধর্মঘট বাদ না দিলে এই বাংলাদেশের ছাত্ররা যা করেছে আমরা ড্রাইভাররা তার চেয়ে বেশি করে দেবো। কিন্তু সুদা হয়ে যান। প্রশাসন ভাইদের বলবো, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ভাই, সব তারের মতন সুদা করে ফেলবো আমরা একেবারে। রাজনীতি করতে বাড়ি করো, অন্য জায়গায় করো, সড়কের পরে কোনো রাজনীতি চলবে না। আমরা বলে দিলাম ডাইরেক্ট। কেন আমার গাড়ি গিলাস ভাঙা হইলো? গিলাস দেখা কেন গিলাস ভাঙা হইলো আমাদের গাড়ির? এবার আরেকটা ইন্টারেস্টিং গল্প বলি, যে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, আমি সঙ্গত কারণেই তার নাম বলছি না, কিন্তু আপনারা অনেকেই হয়তো ধারণা করবেন, বাট ইটস ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট নেম। আপনাদের কমেন্ট বক্সে তার নাম লিখবার দরকার নেই, একটা ছোট্ট অনুরোধ। সেই বন্ধু, তারা হরিহর আত্মা, বলা যায় যে ম্যাডাম খালেদা জিয়ার 2 সন্তান, এরকম আর কি। হ্যাঁ, তারা ছোটবেলা থেকেই বন্ধু। সেই বন্ধু ঢাকা থেকে তারেক রহমানের কাছে একটা নমিনেশনের জন্য রিকোয়েস্ট করেছে। সেই নমিনেশনটার রিকোয়েস্ট শুনে ভাইয়া বলেছে যে তুই কত খেয়েছিস। এর ফলে ঢাকার বন্ধু আসলে খুব মাইন্ড করছে, কারণ সে তারেক রহমানের এত ঘনিষ্ঠ। তো তারেক বলছে মাইন্ড করার কিছু নাই, সবাই তো টাকা খেয়েই সুপারিশ করে। তো এই লেভেলের মনোনয়ন বাণিজ্য হচ্ছে, এবং যেখানে নির্বাচনের কোনো খবর নাই, গাছে কাঁঠাল গোপে তেল, সেখানে কিন্তু হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে গেছে। 100 কোটি টাকাও সিট বিক্রি হয়েছে, আবার 10, 50, 30, মানে যার কাছ থেকে যা নিয়ে পারে এই আকামগুলো করছে। তো আমার মনে হলো যে এটা আপনাদের জানা দরকার। আর ছোট্ট দুটো সংশোধনী, প্রিয় বন্ধুরা, আমি কয়েকদিন আগে কর্নেল হাসিনের উপরে একটা ভিডিও করেছিলাম, সেখানে তিনি কমিশন লাভ করেছিলেন 1984 সালে, আমি ভুলক্রমে 2004 সাল বলেছিলাম। গতকাল আমি বুয়েটের একজন মনোয়ার, তিনি ফরেন সার্ভিস ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন এবং শিক্ষানবিশ, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি 2016 সালে বুয়েটের সরোয়ার্দী হলের ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আমি ভুলে 2026 বলেছি। এরকম মাঝে মধ্যে ভুল হয়ে যায়, সবকিছু কন্ট্রোল করা যায় না, এবং অনেক ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করি আপনাদের সাথে নিয়মিত এই এপিসোডের মাধ্যমে উপস্থিত হওয়ার। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।